সো আপনারা এখন আর দুর্বল ব্যাংক নিয়ে দুশ্চিন্তায় ভোগার কোনো কারণ নেই। অন্যান্য যে ব্যাংকগুলোকে দুর্বল ট্যাগ দিয়ে বসিয়ে রাখা হয়েছে, আপনারা তাদের সাথে স্বাভাবিকভাবে লেনদেন করুন। আশা করি অতি শীঘ্রই বাংলাদেশের ব্যাংকিং খাতে একটি শৃঙ্খলা ফিরে আসবে, কারণ 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের ব্যাংক খাতে ব্যাংকারদের এবং ব্যাংক গ্রাহকদের যে শিক্ষা হয়েছে, আমার মনে হয় এ থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলো তো শিক্ষা গ্রহণ করছেই এবং অন্যান্য ব্যাংকগুলোও কিন্তু সতর্ক হয়ে গেছে এবং আগামীর ব্যাংকিং হবে একটি নতুন ধারার ব্যাংকিং এবং এথিক্যাল ব্যাংকিং এবং পরিচ্ছন্ন ব্যাংকিং। এজন্য আমার মনে হয় এখন আপনারা যে কোনো ব্যাংকের সাথেই পূর্ণ আস্থার সাথে ব্যাংকিং করতে পারেন। এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক, এই 5টি ব্যাংক বিষয়ে একটা লম্বা সময় ধরে শোনা যাচ্ছে যে এই ব্যাংকগুলো মার্জ হচ্ছে। তবে কবে নাগাদ মার্জ হচ্ছে কিংবা আদৌ মার্জ হচ্ছে কিনা এই বিষয়ে এই 5টি ব্যাংকের ব্যাংকারদের মধ্যে যেমন শঙ্কা আছে, ঠিক তেমনিভাবে এই ব্যাংকগুলোর আমানতকারীদের মধ্যেও একটা বিরাট শঙ্কা কাজ করছে। শেষ পর্যন্ত এই 5টি ব্যাংক সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত এলো এবং সেই চূড়ান্ত সিদ্ধান্তে আমানতকারীদের হতাশ হওয়ার কিছু নেই। আমানতকারীদের জন্য রয়েছে সুসংবাদের একটি বিরাট তালিকা। সেই সুসংবাদের বিরাট তালিকা সম্পর্কে জানতে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে যথারীতি অনুরোধ করছি, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার পরিচিতজনদের সাথে শেয়ার করুন। ইতিমধ্যেই এই 5টি ব্যাংকের মার্জারের বিষয়ে বাংলাদেশ ব্যাংক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছে এবং ব্যাংকগুলোর একটা নামও কিন্তু আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি, যা হচ্ছে ইউনাইটেড ইসলামী ব্যাংক। এবং বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা যেটি নিশ্চিত করেছে তা হচ্ছে নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যেই এই 5টি ব্যাংককে একীভূতকরণের কাজ সম্পন্ন হবে এবং গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয় 5টি ব্যাংককে একীভূত করে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠনের খসড়া প্রস্তাব কিন্তু অলরেডি অনুমোদন করে ফেলেছে। একীভূত ব্যাংকের মোট প্রাথমিক মূলধন দাঁড়াবে প্রায় 35,000 কোটি টাকা এবং এর মধ্যে সরকার দেবে 20,000 কোটি টাকা, আমানত বিমা তহবিল থেকে আসবে 12,000 কোটি টাকা, আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছেন তাদের আমানতকে শেয়ারে কনভার্ট করা হবে এবং এর মাধ্যমে মূলধন আসবে প্রায় 3,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে কোনো মূলধন সরবরাহ করবে না, তবে নতুন এই ব্যাংকটি চালু হওয়ার পরে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ঋণ এবং নীতি সহায়তা প্রদান করবে। আমানতকারীদের জন্য যে সুসংবাদটি সবার আগে দিতে চাই তা হচ্ছে যে একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন হলে ছোট আমানতকারীদের টাকা আগে পরিশোধ করা হবে, এমনটাই নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক। তবে তারা বড় আমানতকারীদের আতঙ্কিত কিংবা হতাশাগ্রস্ত হওয়ার জন্য নিষেধ করেছেন, কারণ তারা বলছেন যে সরকার সকল আমানতকারীদের দায়িত্ব গ্রহণ করছেন। তারপর নতুন এই ব্যাংকটির পরিচালনা পর্ষদ সম্পর্কে সবার মাঝে একটি প্রশ্ন জাগে যে পরিচালনা পর্ষদ কিভাবে গঠিত হবে বা বর্তমান পরিচালনা পর্ষদে যারা আছেন তারা নতুন পর্ষদে থাকতে পারবেন কিনা। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে এই বিষয়টিও কনফার্ম করেছেন। তারা বলেছে যে 5 ব্যাংকের বর্তমান যে পরিচালনা পর্ষদ সে পর্ষদ থাকবে না, অর্থাৎ বর্তমান পরিচালনা পর্ষদগুলো বাতিল করে নতুন একটি পরিচালনা পর্ষদ গঠন করা হবে এবং নতুন পরিচালনা পর্ষদে অভিজ্ঞ ব্যাংকার, অর্থনীতিবিদ এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। তারপর নতুন ব্যাংকটির এমডি কে হবেন এই বিষয়েও কিন্তু আমাদের অনেকের মধ্যেই প্রশ্ন আছে। এই বিষয়টিও বাংলাদেশ ব্যাংক অলরেডি স্পষ্ট করেছেন। বাংলাদেশ ব্যাংক বলেছেন যে বর্তমান 5টি ব্যাংকের কোনো এমডিই নতুন ব্যাংকের এমডি হতে পারবেন না, নতুন করে একজন অভিজ্ঞ ব্যাংকারকে এমডি বা সিইও হিসেবে নিয়োগ দেওয়া হবে। তারপর শেয়ার ইস্যু প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংক বলেছে নতুন ব্যাংকটি শতভাগ সরকারি মালিকানায় পরিচালিত হবে এবং বাংলাদেশ ব্যাংক নামমাত্র মূল্যে নতুন শেয়ার ইস্যু করবে। তারপরে প্রশ্ন আসেন বর্তমানে যারা উদ্যোক্তা আছেন বা সাধারণ শেয়ার হোল্ডারগণ আছেন তাদের ভাগ্যে কি হবে। বাংলাদেশ ব্যাংক বলেছে যে উদ্যোক্তাদের সব শেয়ার বাজেয়াপ্ত করা হবে, কারণ ব্যাংকগুলোর বর্তমান সম্পদ মান নেগেটিভ, ফলে শেয়ারের বিপরীতে কোনো মূল্য ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই। তবে সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য কিছু ক্ষতিপূরণের বিষয় বিবেচনায় রয়েছে। এই বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক তথ্য সংগ্রহ করছে।
আমি আমার আগের একটি ভিডিওতে বলেছিলাম যে ব্যাংক মার্জারের কারণে ব্যাংকারদের একটি বিরাট অংশ চাকরি হারাবেন। এই সংখ্যাটি কিন্তু এখনও রয়ে গেছে। মার্জ হতে যাওয়া ব্যাংকগুলোর কর্মচারীদের ভবিষ্যৎ এবং শাখা নেটওয়ার্ক একীভূতকরণ বিষয়ে বাংলাদেশ ব্যাংক কিন্তু এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি। অর্থাৎ এই বিষয়ে যে কোনো সিদ্ধান্তই আসতে পারে। সো আমরা প্রত্যাশা করব এমন কোনো সিদ্ধান্ত না আসুক যাতে করে ব্যাংকের কর্মচারীগণ ক্ষতিগ্রস্ত হয়। তাদের রুটি রুজির ব্যবস্থা যেন শতভাগ নিশ্চিত থাকে, এই বিষয়টি আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে দাবি রাখছি। তবে একীভূতকরণ বিষয়টি কিন্তু আবার যে কোনো সময় থমকেও যেতে পারে, কারণ একীভূতকরণে বিরোধীদের মামলা একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। তবে বাংলাদেশ ব্যাংক এ নিয়ে আত্মবিশ্বাসী। যদি কোনো মামলা হয় তা অ্যাটর্নি জেনারেলের অফিসের মাধ্যমে মোকাবিলা করা হবে। বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে সম্পূর্ণ প্রস্তুত আছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা। সো সবশেষে আমরা কি বলতে পারি? সবশেষে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে দুর্বল ব্যাংক আর দুর্বল থাকছে না। দুর্বল ব্যাংক তো সবল হচ্ছেই এবং তার সরকারি মালিকানায় চলে যাচ্ছে। এজন্য দুর্বল সবল এই দুশ্চিন্তায় আর গ্রাহকদেরকে না ভোগার জন্য অনুরোধ করছি। তবে কথিত দুর্বল ব্যাংকগুলো থেকে আমানত ফেরত পেতে কিছুটা সময় লাগবে, কারণ বাংলাদেশ ব্যাংক তো অলরেডি বলেছে যে নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে তারা একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন করবে। এরপর আমানতকারীরা স্বাভাবিকভাবে তাদের টাকা উত্তোলন করতে পারবেন এবং স্বাভাবিকভাবেই লেনদেন করতে পারবেন। সো আপনারা এখন আর দুর্বল ব্যাংক নিয়ে দুশ্চিন্তায় ভোগার কোনো কারণ নেই। অন্যান্য যে ব্যাংকগুলোকে দুর্বল ট্যাগ দিয়ে বসিয়ে রাখা হয়েছে, আপনারা তাদের সাথে স্বাভাবিকভাবে লেনদেন করুন। আশা করি অতি শীঘ্রই বাংলাদেশের ব্যাংকিং খাতে একটি শৃঙ্খলা ফিরে আসবে, কারণ 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের ব্যাংক খাতে ব্যাংকারদের এবং ব্যাংক গ্রাহকদের যে শিক্ষা হয়েছে, আমার মনে হয় এ থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলো তো শিক্ষা গ্রহণ করছেই এবং অন্যান্য ব্যাংকগুলোও কিন্তু সতর্ক হয়ে গেছে এবং আগামীর ব্যাংকিং হবে একটি নতুন ধারার ব্যাংকিং এবং এথিক্যাল ব্যাংকিং এবং পরিচ্ছন্ন ব্যাংকিং। এজন্য আমার মনে হয় এখন আপনারা যে কোনো ব্যাংকের সাথেই পূর্ণ আস্থার সাথে ব্যাংকিং করতে পারেন। সম্মানিত ভিউয়ার, এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত আমার সাথেই থাকবেন। তবে আপনি যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার মন্তব্য বা প্রতিক্রিয়া জানাবেন। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।